নীরব রাত, চাঁদের আলো, আর দূরের পথ ধরে এগিয়ে আসে কিছু অচেনা গল্প। লণ্ঠনের মৃদু আলোয় পাতার ফাঁকে লুকিয়ে থাকে অনুভূতি, স্মৃতি আর ভালোবাসা। এই গল্পগুলো শোনা যায় না, শুধু অনুভব করা যায় হৃদয়ের গভীরে। চোখ বন্ধ করুন আর কল্পনার দরজা খুলে দিন, ডুবে যান শব্দের জাদুতে। আমি ইয়াশিকা, আর আপনারা শুনছেন স্টোরি টেলিং উইথ ইয়াশিকা, যেখানে প্রতিটা গল্প ছুঁয়ে যায় আপনার মন। গল্পটি ভালো লাগলে লাইক কমেন্ট করবেন, আর এরকম সুন্দর সুন্দর বিভিন্ন প্রেমের গল্প শুনতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করুন। আজকের বিশেষ নিবেদন, তোমাকে পেতে চাই, সিজন 2, পর্ব 18। দেখতে দেখতে লাঞ্চের সময় হতেই সকলে খাওয়ার টেবিলে এসে নিজেদের জায়গায় বসে পড়ল। রাগিনী দেবী এবং গীতা দেবী সকলকে খেতে দিয়ে দিলেন। কেউই আর দেরি না করে খেতে শুরু করলো। শপিংয়ের গল্প করতে করতে সকলেই নিজেদের খাওয়া কমপ্লিট করে ফেললো। খাওয়া শেষ করে সকলে রেডি হতে চলে গেল। ঘরে গিয়ে চটজলদি সাজুগুজু করে রেডি হয়ে নিল ঐশী। ততক্ষণে ঈশা সহ বাড়ির বাকিরাও তৈরি। এবারে ওরা বেরোবে। তবে বেরোনোর আগে ঈশা কিন্তু ঐশীকে ওষুধ খাওয়াতে ভুলল না, কারণ আর যাই হোক ঐশীর শরীরের সাথে ঈশা কোনো রকম কম্প্রোমাইজ করবে না। তারপর সকলেই চলে গেল পার্কিং লটে। ঈশা গিয়ে সেখান থেকে তার R15 বাইকটা বের করলো, যেটা করে ঈশা আর ঐশী যায় সবসময়। এদিকে রিনি নিল ঈশাদের গাড়িটা, সেটা করেই মিলি সহ বাড়ির বাকিরা সকলেই একসাথে যাবে, আর রিনি ওদের ড্রাইভ করে নিয়ে যাবে। সেই মতোই ঈশা আর ঐশী মিলে রওনা দিল R15 নিয়ে, আর রিনি মিলিকে পাশে নিয়ে ড্রাইভ করতে শুরু করলো। ঈশা আর ঐশী তো মনের আনন্দে গল্প করতে করতে, দুষ্টুমি করতে করতে R15 করে যাচ্ছে শপিংয়ে। ওরা যেন আজকে দুটো মুক্ত পাখি, যাদের কোনো কিছুতে কোনো বাধা নেই। বাইকে বসে ঐশী শক্ত করে দু হাতে জড়িয়ে ধরেছে ঈশাকে, আর ঈশা ড্রাইভ করতে করতে ধরে রেখেছে ঐশীর হাত। ঠিক 12 বছর আগে ওরা বাইক রাইডে বেরোলে যেমন দুষ্টুমি করত, ঐশীও ঠিক সেই মুহূর্তগুলোকেই রিক্রিয়েট করতে লাগলো। এতে ঈশার ঠোঁটেও ফুটে উঠল মিষ্টি একটা হাসি। এবারে ঐশী নিজের দুষ্টুমিটা আরেকটু বাড়িয়ে দিল। ঈশাকে পেছন থেকে জড়িয়ে ধরে আস্তে আস্তে ঈশার গালে একটা একটা করে চুমু দিতে লাগলো। কানের পাতার উপরে আলতো করে একটা ফু দিল, আর এতেই শিহরণ খেলে গেল ঈশার শরীরে। তারপর আস্তে আস্তে ঈশার ঘাড়ে নিজের ঠোঁট ছোঁয়াতে ঐশীর দুষ্টুমিটা বুঝতে পেরে ঈশা বলে উঠল, এটা কি হচ্ছে ঐশী? ঐশী মুচকি হেসে একদম ইনোসেন্ট একটা ভাব নিয়ে বলল, কি হচ্ছে মানে? আমি তো চারিদিকের ভিউ দেখতে দেখতে যাচ্ছি, আমি কি করে জানবো বলো কি হচ্ছে? ঈশা, ও আচ্ছা, তুমি কি চাইছো ঐশী? আমরা এখন শপিংয়ে না গিয়ে বাইকটা ঘুরিয়ে আবার তোমাকে নিয়ে বাড়ি ফিরে যাই? তবে এতে কিন্তু আমার ভালোই হবে। বাড়ির সকলে চলে যাবে শপিংয়ে, আর তুমি আর আমি থাকবো বাড়িতে। এতে আমাদের দুষ্টুমিটাতে আরো সুবিধা হবে। আইডিয়াটা কিন্তু মন্দ না, কি বলো? ঘোরাবো বাইকটা? ঈশার কথা শুনে ঐশী সাথে সাথে বলে ওঠে, না না, কোনো দরকার নেই এসব ভালো আইডিয়া অ্যাপ্লাই করার। এখন আমরা শপিংয়ের জন্য বেরিয়েছি, তাই আমরা শপিং করতে যাব। তাড়াতাড়ি চলো তো। কথাটা বলেই ঐশী মনে মনে ভাবে, বাপরে বাপ, আজ অব্দি কোনোদিন এর সাথে আমি কথাই পেরে উঠলাম না। আমি একটু কিছু জ্বালাতন করতে যাই, উল্টে তাতে আমি কাবু হয়ে যাই। এদিকে রিনিদের গাড়িতে বাড়ির বড়রা থাকায় ওদের দুষ্টুমিটা কিছুটা হলেও ঘাটতি পড়ল। তবে তাতে আর কি যায় আসে, কখনো কখনো কাছাকাছি না এসে
দুষ্টুমি না করে, একে অপরকে না ছুঁয়েও শুধু ভালোবাসার মানুষটাকে পাশ থেকে দেখা এবং দৃষ্টি মেলানোতেই মনের মধ্যে অদ্ভুত এক শান্তির অনুভূতি জেগে ওঠে। তার মাধুর্যও কিছু কম ছিল না। দেখতে দেখতে ওরা পৌঁছে গেল আদি ঢাকেশ্বরী বস্ত্রালয়ে। সেখান থেকেই ওরা সব কেনাকাটা করে। আগেরবার দুর্গাপুজোর সময় তো ওরা এখানেই এসেছিল শপিংয়ে। ইশারা যেহেতু বাইকে ছিল তাই ওরা আগে পৌঁছালো। রিনিরা কারে থাকায় রাস্তায় পুজোর ভিড়ের জন্য ওদের আসতে একটু দেরি হচ্ছিল। তাই পার্কিং লটে বাইকটা পার্ক করে ঈশা আর ঐশী দোকানের সামনেই দাঁড়িয়েছিল। দেখতে দেখতে রিনিরাও চলে এলো। তারপর ওরা সকলে মিলে চলে গেল ভিতরে। ভিতরে যেতেই সেখানকার স্টাফেরা ঈশাদেরকে ওয়েলকাম জানালো। ঈশারা এখানকার ফ্রিকুয়েন্ট কাস্টমার হওয়ায় এই দোকানের সকলের সাথে ওদের বেশ ভালো আলাপ পরিচয় রয়েছে। ওনাদেরই একজন স্টাফ দুর্গাপুজো স্পেশাল কালেকশন নিয়ে রাগিনী দেবীদের দেখাতে শুরু করলেন। প্রথমে মা দুর্গার জন্য শাড়ি পছন্দ করা হলো। তার জন্য রাগিনী দেবীরা সেই স্টাফকেই বললেন লাল রঙের কিছু বেনারসির কালেকশন দেখাতে। সাথে সাথেই উনি ওনাদের দোকানের সব থেকে স্পেশাল বেনারসির কালেকশনগুলো বের করলেন। সবগুলোই ছিল একেবারে অপূর্ব সুন্দর। তার মধ্যে থেকে বেছে বেছে রাগিনী দেবী ঠিক চেরি রেড কালারের একটা বেনারসি মা দুর্গার জন্য নিলেন। এর সাথে নিজের জন্য বেশ কয়েকটা শাড়ি নিলেন। ঐশী আর মিলির জন্য কিছু শাড়ি নিয়ে নিলেন। সে সাথে গীতা দেবীর জন্য তো শাড়ি আছে। শাড়িগুলো অবশ্য ঈশা আর রিনিরই পছন্দ করলো। দুর্গাপুজোয় প্রিয় মানুষের সাথে ম্যাচিং করে শাড়ি না পরলে কি আর দুর্গাপুজো মানে? শাড়ি কেনা শেষ করেই এরপর ওরা চলে গেল পাশের একটা দোকানে। এই দোকানটাও ঈশার অনেক দিনের পরিচিত। সেখানেই ওরা মা দুর্গার জন্য আরো নতুন কিছু গয়না নিয়ে নিল। এরপরে ওরা চলে গেল সাউথ সিটি মলে। সেখান থেকে বাকিদের জন্য কিছু কেনাকাটা করে নিল। ঈশা আর রিনি বেশ কিছু কুর্তা ও জিন্স শার্ট পছন্দ করে নিল। এদিকে ঐশী আর মিলিও নিজেদের জন্য কিছু জামা দেখছিল। হঠাৎই ঐশীর চোখ পড়ল ব্লু কালারের একটা লং চুড়িদারের দিকে। ওর সাথে সাথে সেটা হাতে নিয়ে ট্রায়াল রুমে চলে গেল। ট্রায়াল রুমে গিয়ে চুড়িদারটা ট্রাই করতেই দেখলো খুব সুন্দর ফিট হয়েছে ওটা, আর ঐশীকে খুব সুন্দর লাগছে। ঐশী তো ঠিক করেই নিল এই চুড়িদারটাই ও নেবে। কিন্তু চুড়িদারটা খুলতে গিয়ে ও পড়ে যায় মহাবিপদে। তাড়াহুড়ো করে চুড়িদারটা খুলতে গিয়ে ওর হুকটা লেগে যায় ঐশীর চুলের সাথে। আর এমনভাবে লেগে যায় যে শত চেষ্টা করেও কোনো মতেই সে ওটাকে ছাড়াতে পারে না। আর হুকটা পিছন দিকে হওয়ার স্বাভাবিকভাবেই কারোর সাহায্য ছাড়া ওটা কোনো মতেই ছাড়ানো সম্ভব নয়। তাই প্রায় অনেক চেষ্টা করে যখন ঐশী দেখলো যে একা একা কখনোই হুকটা ছাড়াতে পারবে না, তখন আর কোনো উপায় না পেয়ে উঁকি দিয়ে দেখলো ট্রায়াল রুমের বাইরে। আর ট্রায়াল রুম থেকে কিছুটা দূরেই দাঁড়িয়েছিল ঈশা। আসলে ঐশীকে ট্রায়াল রুমে ঢুকতে দেখেই ওকে পাহারা দিতে ঈশা এখানে এসে দাঁড়িয়েছিল। ঈশাকে দেখে ঐশী যেন একটা স্বস্তির নিঃশ্বাস ফেলে ডাকলো, ঈশা শুনছো? ঈশা দাঁড়িয়ে দাঁড়িয়ে তখন এদিক ওদিকই দেখছিল। হঠাৎ ঐশীর গলার আওয়াজ শুনে ঘুরে তাকিয়ে দেখলো ট্রায়াল রুমের ভিতর থেকে ঐশী মুখ বের করে ওকে ডাকছে। বলো, কিছু সমস্যা? ঐশী, এদিকে একটু এসো। ঈশা, বলো কি হয়েছে? ঐশীর কাছে এগিয়ে গিয়ে, ঐশী বলছিলাম কি একটু ভিতরে আসবে? ঈশা, কেন, কিছু সমস্যা হয়েছে? ঐশী, এদিকে আসো বলছি। ঐশীর কথায় ঈশা ট্রায়াল রুমের কাছে গিয়ে বলল, হ্যাঁ বলো কি হয়েছে? বলার সাথে সাথেই ঐশী ঈশাকে ট্রায়াল রুমের ভিতরে টেনে দরজা বন্ধ করে দিল। ঐশীর এই কাজে ঈশা দুষ্টুমি করে হেসে উঠে বলল, ও মা, কি
তুমি আমাকে এভাবে হেল্পের নাম করে টেনে ভিতরে নিয়ে এলে কেন? আচ্ছা, তোমার কি হয়েছে বলো তো? তখন ভাইকে কি সব করছিলে, এখন আবার এসব করছো, কি ব্যাপার? আজকে একটু বেশি রোমান্টিক মুডে আছো নাকি? এই বলে ঐশীর কোমরটা ধরে ওকে কাছে টানতে যায় ঈশা, আর ঐশী ওর সাথে সাথে ওর বুকে ধাক্কা মেরে দুষ্টুমি করে বলে, আজকাল একটু বেশি বুঝছো তুমি, জানো তো? কে বললো আমি মিথ্যে হেল্পের নাম করে ডেকেছি তোমায়? আমার সত্যিই হেল্পের প্রয়োজন, তাই জন্যই ডেকেছি। ঈশা: ও আচ্ছা, তো কি হেল্প শুনি? ঐশী: আসলে এই জামাটা খুলতে গিয়ে ওর হুকটা আমার চুলের সাথে এমনভাবে আটকে গেছে যে আমি অনেক চেষ্টা করেও খুলতে পারছি না। এটা একা একা খোলা সম্ভবই না, তাই এটা খুলে দিতেই তোমাকে ডাকলাম। নাও, এবার খুলে দাও এটা। কথাটা বলে ঐশী ঈশার দিকে পিঠ করে দাঁড়ালো, আর ঈশাও ঐশীর দিকে এগিয়ে গেল ওকে হেল্প করতে। ঈশা প্রথমেই ঐশীর কাঁধের চুলগুলো সরিয়ে এক সাইডে করে দিল, আর তখনই ঈশার সামনে প্রকট হলো ঐশীর ফর্সা চিকন গলা। সাথে সাথেই হাত থেমে গেল ঈশার, আর সেদিকে তাকিয়েই ও একটা শুকনো ঢোক গিলল। বেশ কিছুক্ষণ ঈশার থেকে কোনো রকম রেসপন্স না পেয়ে ঐশীর সামনে থাকা আয়নায় তাকিয়ে দেখলো ঈশা ঘোর লাগা দৃষ্টিতে ওর দিকেই তাকিয়ে আছে। ঈশার এই দৃষ্টিতে এমন কিছু ছিল যা ঐশীকেও ঘোর লাগিয়ে দিল। গভীরভাবে একে অপরকে দেখতে থাকলো আয়নার মধ্য দিয়ে। কিছুক্ষণ এভাবেই তাকিয়ে ঈশার নিজেকে কন্ট্রোল করতে না পেরে নিজের বাঁ হাতটা ঐশীর পেটের উপরে রেখে এক টানে নিজের কাছে নিয়ে এলো ঐশীকে, আর সাথে সাথে ঐশী ধাক্কা খেল ঈশার বুকে। এরপর ঈশা আস্তে আস্তে ঠোঁট ছোঁয়ালো ঐশীর সেই ফর্সা চিকন গলায়। ঈশার এই স্পর্শে ঐশীর সারা শরীর কেঁপে উঠল, সাথে সাথে ও নিজের চোখ বন্ধ করে নিল। এদিকে ঈশা তো মনের সুখে আদর করে চলেছে ঐশীর গলায়। ধীরে ধীরে সেই স্পর্শ আরো গভীর হতে থাকে। গলায় চুমু দিতে দিতে আস্তে আস্তে ঈশা ঐশীর পিঠের চেনটাও খুলে ফেলে। তারপর পাগলের মতো চুমু দিতে থাকে ঐশীর সারা পিঠে। আস্তে আস্তে হালকা কামড়ও বসাতে থাকে। ঈশার এই পাগল করা স্পর্শে উত্তেজিত হতে থাকে ঐশী। তবে হঠাৎই ওর খেয়াল হয় এটা এইসবের জন্য সঠিক সময় নয়, যে করেই হোক এখনই ঈশাকে থামাতে হবে। কথাটা ভেবেই সাথে সাথে ঈশার দিকে ফিরে যায় ঐশী, আর জোর করে ঈশার ঠোঁটের সাথে মিলিয়ে দেয় নিজের ঠোঁট। ঐশীও তীব্র চুম্বনে সাড়া দিয়ে ঈশাও চুমু দিতে শুরু করে ওকে। ধীরে ধীরে গভীর থেকে গভীরতর হতে থাকে ওদের চুম্বন। চুমু দিতে দিতে ঈশার হাত ঘুরে বেড়ায় ঐশীর সারা শরীরে, এবং ঐশী ঈশার মাথায় এবং পিঠে হাত বুলিয়ে ওকে শান্ত করার চেষ্টা করতে থাকে। গভীর একটা চুম্বন শেষে শান্ত হয় ঈশা, এবং ঐশীর গলায় মুখ খুঁজে জোরে জোরে শ্বাস নিতে থাকে। বেশ কিছুক্ষণ পর ওরা দুজনেই শান্ত হয়ে গেলে ঈশা ঐশীর গলা থেকে মুখ তুলে বলে, আমাকে শান্ত করার উপায় তো দেখছি ভালো করেই রপ্ত করা আছে তোমার। ঐশী: তাতে করতেই হবে, এমন দোষী মানুষের সাথে সংসার করলে তাকে শান্ত করার উপায় তো আমাকে জানতেই হবে না। ঈশা: সেটা এখন শান্ত করলে খুব ভালো কথা, কিন্তু বাড়ি ফিরে কিন্তু আমি সুদ আসল একসাথে নেব। ঐশী: আচ্ছা বাবা, তাই নিও। এবার তো বাইরে চলো, অনেকক্ষণ ভিতরে আছি আমরা। ঈশা: হ্যাঁ হ্যাঁ চলো। ঐশী: হ্যাঁ তুমিও যাও, আমি চেঞ্জ করে আসছি। ঈশা: ওকে। এই বলে ঐশীর কপালে একটা চুমু দিয়ে ঈশা বেরিয়ে গেল। তার কিছুক্ষণ পর ঐশী চেঞ্জ করে বেরিয়ে পড়ল ট্রায়াল রুম থেকে। চলবে। আপনারও যদি মনে হয় আপনার লেখা গল্পের মধ্যে লুকিয়ে আছে কিছু না বলা অনুভূতি,
কিছু না বলা ভালোবাসা, হারিয়ে যাওয়া মানুষ কিংবা অপূর্ণ স্বপ্ন, তাহলে দেরি করবেন না। আপনার লেখা গল্প আমাদের সঙ্গে শেয়ার করুন। সেই গল্পই প্রতি রবিবার শোনা যাবে আমাদের ইউটিউব চ্যানেলে, নতুন কণ্ঠে, নতুন অনুভবে। গল্প পাঠানোর ঠিকানা storytellingwithiyashika13@gmail.com। কারণ কিছু গল্প লেখা হয় পড়ার জন্য নয়, শোনা যায় হৃদয়ের গভীরে। শেষ করার আগে একটা ছোট্ট অনুরোধ, এই গল্পটা যদি তোমার বুকের ভেতরে কোথাও আলতো করে ধাক্কা দিয়ে থাকে, যদি কোনো লাইন তোমাকে নিজের কোনো স্মৃতির সামনে দাঁড় করিয়ে দেয়, তাহলে বুঝে নিও গল্পটা এখানেই শেষ নয়। কারণ কিছু গল্প পর্দায় থামে, কিন্তু অনুভূতি ভেতরে চলতেই থাকে, নিঃশব্দে গভীর রাতে। তোমার ভেতরে সেই না বলা কথাগুলো, অধুরা ভালোবাসা, চুপচাপ কান্না কিংবা নীরব হাসি, সবই কোনো না কোনো গল্প হতে পারে। সেই গল্প যদি তুমি শুনতে চাও, এই চ্যানেলটা শুধু তোমার জন্য। কারণ এখানে গল্প বলা হয় না, এখানে গল্প অনুভব করা হয়। আবার দেখা হবে নতুন কোনো গল্পের এপিসোডে, নতুন কোনো অনুভূতি নিয়ে। ততক্ষণ পর্যন্ত নিজের গল্পটা বাছিয়ে রেখো। টাটা।